এত প্যারা নিয়ে যে দেশটাকে ছাড়তে হবে এটা আসলে কখনো কল্পনাও করিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগের দিন রাতে চলছে প্যাক, আর এদিকে প্রতি মহাশয় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল মাথা ঠান্ডা করার জন্য। আর এই আইসক্রিমটা খাওয়ার পর যে আমার জীবনে আরেকটা কাল হয়ে দাঁড়াবে, এটা আমি আরেকটা ব্লগে বলবো। তো যাই হোক, আমাদের ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে, যেহেতু আমি ট্রিটমেন্ট প্লাস ট্যুর দুইটার জন্যই হচ্ছে আমি ইন্ডিয়া যাচ্ছি। তো অনেকেই অলরেডি আমার ছবি দেখেছেন, আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান করেছি। তো যদিও আমাদের হচ্ছে মেডিকেল ভিসা, তো আমাদের অবশ্যই আগে ট্রিটমেন্টটা চেক আপের জন্য আমাদের ব্যাঙ্গালোর যেতে হবে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক মতো। তো ব্যাগ আগের রাতেই গুছিয়ে নিয়েছিলাম। এই তো আমাদের হচ্ছে ট্রেন ছাড়বে 7:40-এ, তাই আমরা সকালে একদমই ভোরে উঠে গিয়েছিলাম। এই যে 5:35 বাজছে ঘড়িতে। তো খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল, বেশ খুশি হয়েছিলাম যেহেতু যে গরম পড়ছিল বাইরে। আর এদিকে মা আমাদের জন্য রান্না করছিল যাতে করে আমাদের ট্রেন জার্নিতে কোনো অসুবিধা না হয়। আর ট্রেনের খাবার তো বরাবরই কেমন সবারই জানা, তো আমরা আসলে ট্রেনের খাবার নিতে যাচ্ছিলাম না, তাই বাসায় রেডি করে নিয়ে যাচ্ছিলাম। আর এই তো আমার সময় যতই গড়াচ্ছে ততই হচ্ছে কষ্টের ভারটা বাড়ছে, কারণ আমার ছোট্ট ছানাগুলাকে আদর করতে করতেও যেন শেষ হচ্ছিল না। আর ওদেরকে উঠানোর ট্রাই করছিলাম, আবার চিন্তা করছিলাম যে যদি উঠে যায় তাহলে দেখা যাবে যে ওরা খুব কান্না করবে। তো আসলে বাচ্চাদেরকে ছেড়ে যেতে মন চাইছিল না এতদিন। যেহেতু আমি ট্রিটমেন্টের জন্য যাব, সেহেতু ওদেরকে আমি নিয়ে আসলে ওদেরকেও প্যারা দিতে চাচ্ছিলাম না। আর এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা আমরা যতটা মোবাইলে মনে করি অনেক সহজ ইজি, আসলে কিন্তু ততটা না। আপনারা দেখতে পাবেন যে কতটা ভোগান্তিতে ভুগতে হয়েছে আমাদের, তো এটার ব্লগে দেখবেন। তো বাচ্চাদেরকে সেজন্য নিয়ে যাওয়ার রিস্ক করিনি। আর আমার ইচ্ছা আছে আমার ছেলেদেরকে দেশের মধ্যে ঘোরাবো, কারণ দেশের বাইরে হ্যাসেলগুলো ওরাও আসলে নিতে পারবে না। তো আমি একদম সিম্পল একটা লুক নিজেকে ক্রিয়েট করলাম। একদমই খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি, কারণ হচ্ছে আমি জানি অনেক লাইনে দাঁড়াতে হবে, অনেক কিছু করতে হবে, যেহেতু আমরা বাই রোডেই যাচ্ছি, তো সেহেতু আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই যে সিম্পলভাবে আমি একদম রেডি হয়ে গেছি। তো আর আমাদের যে হ্যাসেলগুলো পোয়াতে হয়েছে এগুলো অনেকেই আসলে এর মধ্যে যারা আসবেন বা আসার প্ল্যান করছেন তারা অবশ্যই কিন্তু এই নিয়মগুলো ফলো করলে ওই হ্যাসেলগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তো এই যে প্রতি মহাশয় সহ আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আসলে মনটা ভালো নেই। আর এদিকে গপু সোনাকে আমার টলুমলুর দায়িত্ব দিয়ে যাচ্ছিলাম যে তোমাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম, আমার ছোট্ট ছানাগুলাকে দেখো রেখো, কারণ এরা হচ্ছে আমার ঘরে সব থেকে বড় সদস্য। এদেরকে ছাড়া বা এদেরকে না দিয়ে আমি একদমই যেতে পারি না কোথাও। তো এই যে রেডি হয়ে গেলাম, আর আবারও দেখে নিচ্ছিলাম টলুমলুকে আদর করে দিচ্ছিলাম। এই যে বারবার বলছিলাম যে বাবা চলে যাচ্ছি, তারপরেও উঠতে চাচ্ছিল না, এতটা ঘুমের ঘোরে ছিল। সত্যি যদি ওরা উঠে যেত তাহলে অনেক কান্নাকাটি করতো, তখন বের হওয়াটা মুশকিল ছিল, তখন হয়তো দেখা যেত যে আমাদের লেট হয়ে যেত, ওদের কান্নাকাটির জন্য আমরা বের হতে পারতাম না। তো এই যে আমার ছেলে আমাকে একটু আদর করে দিচ্ছিল, ঘুমের মধ্যেও শেষ আর মাকে আদর করছিল। এটা এখন আমি অনেক মিস করছি। আর এখন ভয়েস যখন দিচ্ছি আমার ছেলের কথা খুব খুব মনে পড়ছে। আমি বর্তমানে এখনও ব্যাঙ্গালোরে আছি, তো ব্যাঙ্গালোরে আমি ভয়েসটা ক্রিয়েট করছি আপনাদের জন্য, যেহেতু অনেক ব্লগ আসছে সামনে, সেহেতু আমি চিন্তা করছি যে ব্লগটা দিয়ে দিই। তো এই যে ছেলেরা আমাকে টাটা করে দিয়েছিল। তো আমার ছেলেরা আসলে অনেক স্ট্রং আমি মনে করি, কারণ এই যে ছোট্ট থেকে ওদেরকে রেখে যে আমি যাচ্ছি, অনেকে অনেক ধরনের কোয়েকশন করেন, বাট আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা নিয়ে বাইরে গেলে ওরা নিজেরাও অসুস্থ হয়ে যাবে, আর ওরা আরও বেশি বিব্রতকর অবস্থায় পড়বে। তা আমি চাই না ওরা বাসায় থাকুক, খুব সুন্দরভাবে থাকুক। আর যেহেতু আমার মা আছে, এর থেকে বড় নিশ্চিন্তের জায়গা আর কিছু হতে পারে না, যে মানুষটার কাছে আমি সব কিছু একদম নির্দ্বিধায় করে যাই। এই যে বাবা, গত বছর বাবাকে দিয়ে গিয়েছিলাম টুলুমুলুর দায়িত্ব, আর আজকে বাবা ছবি হয়ে গেছে, আজকে বাবা নেই। তারপরও বাবাকে একটু বলছিলাম যে তোমার নাতিদেরকে দেখে রেখো। আমার বাবা আমার জীবনের সব থেকে বলা যায় একটা মহাপুরুষ। এই মানুষটা আছে বলে আমি আজকে এত দূর, আমার টুলুমুলু এত দূর। এটা বলতে কোনো দ্বিধাবোধ আমি কখনোই করিনি, আর করব না, কারণ বাবার ঋণ কখনো শোধ করা পসিবল না। তো এই যে আমরা সবাই চলে যাচ্ছি সুন্দর করে। আর হচ্ছে সবাই বলতে আমি আর আমার প্রতি মহাশয়, তো টলুমুলুকে ছেড়ে চলে আসতে হচ্ছে। আর এই তো আমাদের যেহেতু ট্রেন 7:40-এ, আমরা একদম ঠিক টাইমে চলে এসেছিলাম, আমাদের ট্রেনও অলরেডি চলে এসছে। তো সেই হিসেবে আমরা একদম ঠিক টাইমে চলে এসেছিলাম, কারণ
কিছুদিন আগে আমরা যখন সিলেটের ট্যুরে গেছিলাম তখন জাস্ট 1 মিনিট লেটের জন্য আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, আমার বোনরা চলে গিয়েছিল আমাদেরকে ফেলে। তো সেই ভয়টা মনের মধ্যে কাজে লাগিয়ে আমি এখনও পর্যন্ত মানে যখনই ট্রেন হোক বা বাস হোক যেটাই হোক আমার মনে একটা ভয় থাকে যে যে না ঠিক টাইমের আগে আমাকে 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হবে, তাহলে হয়তো আমি ট্রেনটা ঠিক টাইমে পাবো। কিন্তু আমাদের কপাল তো আর ভাই সবার মতো ভালো না। যাই হোক, কি বলবো, মানে ট্রেন একদমই অবস্থা খারাপ ছিল। 7টা 40-এ ছাড়ার কথা, সেই ট্রেন ছেড়েছে 9টা 50-এ। এবার ভাবেন যে কতক্ষণ পর্যন্ত এই হ্যাসেলটা পোহাতে হয়েছে। তো অবশেষে ট্রেনটা ছাড়লো। অনেক বিষণ্ণ ভরা মন নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। তো এদিকে আমাদের টিকিট চেক করছিল, তারপরে এদিকে পুলিশ ভাইয়ের বন্দুক দেখে তো আমি একদম ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ওদের টিকিটটা ঠিক মতো নিয়েছে কিনা দেখছে, বাট টাইম টু টাইম ছাড়লো না। এটা নিয়ে আসলে আমার অনেক অভিযোগ ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ওই যে বললাম নসিবের কথা, নসিবে না থাকলে কিচ্ছু করার নেই। তারপর বুঝতে বুঝতে খুব খিদা লেগে গেছিলো, কারণ সেই আমাদের ভোরে খাওয়া দাওয়া ছিল। আর এদিকে আমার মা খুব যত্ন সহকারে আমাদের জন্য চিকেন ফ্রাই, ডিম ছিল, তারপরে ছিল ফ্রাইড রাইসের মতো। তো দুইজনে আসলে পেট ভর্তি করে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আর এদিকে এই মহিলাটাকে দেখলাম, আর ট্রেন জার্নিতে এত ভিক্ষুক আর এত ধরনের মানুষ আসলে মানে খুব ইজিলি এরা একদম টাকা কামাতে পারে, মানে এমন একটা অবস্থা, মানে হাত পা আছে কিন্তু কোনো কাজ করবে না। মানে ইজিলি যেন মানুষ থেকে খুব সহজে টাকা পেয়ে যাবে, ওই ধান্দায় থাকে। তো আসলে আমি দেখছিলাম এই মহিলাটাকে, উনিও কিন্তু একটা কাগজ দিচ্ছিল, আবার 2টা চকলেট দিচ্ছিল, যাতে সেই বিনিময়ে ওনাকে নাকি 5 টাকা দিতে হবে। তো কিছু করার নাই, এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করছে যখন দিতে তো হবেই, উনি নাকি বড় ফ্যামিলির এই সেই। তো এইভাবে দেখতে দেখতে আমাদের আসলে ট্রেন জার্নিটা শেষ হয়ে যায়। তারপর আমরা একদম ট্রেন যেখানে থামিয়ে দিবে আখাউড়া, আমরা আসলে আগরতলা বর্ডার দিয়ে পার হব। তো আখাউড়াতে আপনারা নেমে যাবেন ট্রেনে করে যদি আসেন। তো আখাউড়া থেকে আপনাদেরকে 200 টাকা টমটম ভাড়া নিয়ে আপনারা চলে আসবেন এই কাস্টম অফিসে। তারপর শুরু হয় আমাদের জীবনের আরেকটা হ্যাসেল। এই কাস্টম অফিসে এত ভোগান্তিতে পড়বো সত্যি ভাবিনি। আমরা হচ্ছে মেডিকেল ভিসা এসেছি, আমাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, বাট আমরা একটু লেট করে আসছিলাম যেহেতু টুলুমুলুর স্কুল ছিল। তো 1 মাস আগে ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাট এই যে এখানে ডেটা আছে 5 মাস আগে। বাট ওদের কথা হচ্ছে না, এর পরের দিন নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার অনলাইনে নিতে হবে। এখন আসি, এই যে বর্ডারের মাঝখানে নাই কোনো নেটওয়ার্ক, নাই কোনো কম্পিউটারের দোকান, এভাবে আমাদেরকে শুধু শুধু বসায় রাখার কোনো মানে ছিল না। একদম 2টা ঘন্টা তারা আমাদেরকে বসায় রাখছে যে অনলাইন কপি দেখাতে হবে, না হলে নাকি আমাদেরকে ছাড়বে না। এভাবে করতে করতে আমাদের 2 ঘন্টা লেট, ওখানে বসে থেকে কোনো রকমভাবে অনলাইন কপি নিয়ে আসি। বাট ওরা বলেছিল ইন্ডিয়াতে আমাদেরকে ধরবে, বাট ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে মানে ছেড়ে দিল ইন্ডিয়া বর্ডারের মধ্যে। ওদের এই ধরনের ব্যবহারটা বেশ ভালো লাগলো। বাট যারা হচ্ছে মেডিকেল ভিসায় আসবেন অবশ্যই অবশ্যই এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবেন, নাহলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে ফেস করতে হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।